বিশেষত 60-এর দশকে ল্যাটিন আমেরিকায় যেসব ছবি হচ্ছিল, ব্রাজিল, কিউবা, আর্জেন্টিনা, বলিভিয়া, চিলে, তাতে খুব পরিষ্কারভাবে বোঝা গেল যে শুধুমাত্র ইউরোপীয় চলচ্চিত্র দিয়ে ইউরোপীয় চলচ্চিত্রকে চলচ্চিত্রবিদ্যা বা চলচ্চিত্র চর্চার কেন্দ্রে রাখার দরকার নেই। মানে ওকে আর ঠিক কেন্দ্র এবং তার চারিপাশে সব কিছু ঘুরছে, সূর্য, মানে ইউরোপ হলো সূর্য এবং তার চারপাশে প্ল্যানেটের মতো সবাই ঘুরছে, এরকমভাবে দেখার দরকার নেই। অন্যান্য চলচ্চিত্রের কতগুলো নির্দিষ্ট, বিশেষত ল্যাটিন আমেরিকান চলচ্চিত্র, আপনারা জানেন যে ল্যাটিন আমেরিকার সাহিত্যও তখন একটা খুব গুরুত্বপূর্ণ বদল ঘটছে। অনেকে আসছেন আস্তে আস্তে ল্যাটিন আমেরিকার সাহিত্যে, বর্হেস, মার্কেস, আলেহো কার্পেন্তেয়ার কিউবার, নিকানোর পাররা, পাবলো নেরুদা, এরা সব দিক থেকেই পাল্টে দিচ্ছেন মানে সাহিত্যের হরাইজনটাকেও, দিগন্তটাকেও। চলচ্চিত্রেও তাই হচ্ছে। টমাস আলেয়া কিউবার, ব্রাজিলের ক্লোবের রসা, আর্জেন্টিনার সোলানাস হেতিনো, অসাধারণ সমস্ত কাজ করছে, যেগুলো একেবারে অন্যরকম, ইউরোপিয়ান কাজের মতো নয়, এবং তারা পৃথিবী জুড়ে পরিচিতি লাভ করছে। 80-র দশক থেকে যেটা হলো সেটা হলো আরেকটা বাঁকবদল চলচ্চিত্রের ইতিহাসে। ল্যাটিন আমেরিকার চলচ্চিত্রের মূল অনুপ্রেরণা ছিল এক ধরনের বিপ্লবী চেতনা। যে বিপ্লবী চেতনা আমরা জানি সারা পৃথিবী জুড়ে 60 এবং 70-এর দশকে মানুষের চিন্তার, মানে সামগ্রিকভাবে জনমানসে চিন্তার একেবারে প্রধান জায়গা অধিকার করেছিল। সেটা কিন্তু 70-এর দশকের মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে সেটা চলে যাচ্ছিল বিভিন্ন কারণে। প্রথমত সোভিয়েত রাশিয়া সম্পর্কে মানুষের স্বপ্নভঙ্গ হলো। এমনকি সোভিয়েত রাশিয়াকে বাদ দিয়ে যারা চীনকে এই ধরনের বিপ্লবী সমাজতান্ত্রিক চিন্তার কেন্দ্র ভাবছিলেন, তারাও বুঝতে পারলেন যে চীনের সাংস্কৃতিক বিপ্লবের পরে সেই ব্যবস্থাটাও সম্ভবত ঠিকঠাক চলছে না। ফলে এই বিপ্লবী চিন্তার যখন থেকে একটা পতন শুরু হলো, তখন থেকে দেখা গেল ল্যাটিন আমেরিকার চলচ্চিত্র, যেটাকে নিউ ল্যাটিন আমেরিকান সিনেমা বলা হয়, যারা 60 এবং 70-এ বিরাটভাবে যাদের উত্থান হয়েছিল, তারাও আস্তে আস্তে স্তিমিত হয়ে যাচ্ছে। আর ইউরোপিয়ান চলচ্চিত্রের লক্ষ্য করলে দেখবেন যে ইউরোপিয়ান চলচ্চিত্রে যারা গ্রেট মাস্টার্স, যাদের আমরা বলি, তারাও কিন্তু আস্তে আস্তে 80-র দশকে সবাই বৃদ্ধ, মানে রীতিমতো তাদের বয়স হয়ে গেছে। তারাও আর খুব একটা নতুন কিছু দিতে পারছেন না চলচ্চিত্রের ভাষায় বা চলচ্চিত্রের কন্টেন্টে, কোথাওই নতুন কিছু তারা আর দিতে পারছেন না। এক ধরনের চর্বিত চর্বণ হচ্ছে। আর এই 80-র দশক থেকেই একটা সিগন্যাল পাওয়া যাচ্ছিল, যেটা 90-এর দশকে এসে বাস্তবায়িত হতে দেখা গেল। সেটা কি না, এক ধরনের বিশ্বায়নের দিকে ঝোঁক। প্রথমে সেটা এলো অর্থনীতির ক্ষেত্রে, যে অর্থনীতিকে দেশের গণ্ডি ছাড়িয়ে এক ধরনের আন্তর্জাতিক পুঁজির কাছে মুক্ত করতে হবে। তারপর শুধু তো অর্থনীতি তো একা আসে না, অর্থনীতির সঙ্গে এক ধরনের সাংস্কৃতিক আদান প্রদানও ঘটতে থাকে। কারণ যখন বর্ডারগুলো আস্তে আস্তে রিল্যাক্স করা হয়, যখন একটা দেশ আর একটা দেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক তৈরির জন্যই তারা হয়তো ভিসা থেকে আরম্ভ করে ওয়ার্ক পারমিট দেওয়া অনেক বেশি করে বাড়তে থাকে। এক দেশের মানুষ আরেক দেশে যাতায়াত করতে থাকে। স্বাভাবিকভাবেই পুঁজির জন্য তো শ্রম দরকার। পুঁজি যদি গতিশীল হয়, তাহলে শ্রমকেও গতিশীল হতে হবে। অর্থাৎ শ্রমিককেও, মানে সে যেরকম শ্রমিক হোক, সে ইন্টেলেকচুয়াল লেবার হোক, ম্যানুয়াল লেবার হোক, যে কোনো ধরনের। যেমন আমরা আজকে দেখি বহু মানুষ ভারতবর্ষ থেকে দুবাইতে যান কাজ করতে, সেখানে কনস্ট্রাকশন বা কোথাও কিছু কাজ করেন তারা। তো এইটা গ্লোবালাইজেশনের ফল। এখন এর ফলে কতগুলো সাংস্কৃতিক পরিবর্তনও ঘটতে থাকে। হ্যাঁ, এবং সেই পরিবর্তনগুলো মানুষের কাছে বা
শিল্পীদের কাছে একটা নতুন যুগ তৈরি করে। যেমন ধরা যাক এই 80-র দশকে এই ঘটনার খুব প্রধান একটা কেন্দ্র হয়ে দাঁড়ালো চীন, মানে পিপলস রিপাবলিক অফ চায়না। এখন চৈনিক ছবি বা চীনা ছবি বলতে গেলে অনেকগুলো জায়গাতেই চীনা ভাষাতে ছবি হয়। মূল যে ভূখণ্ড চীন সেখানে হয়, যাকে পিপলস রিপাবলিক অফ চায়না বা রেড চায়না বা কমিউনিস্ট চায়না বলা হয়। ঠিক তার পাশে একটা দ্বীপ রাষ্ট্র আছে তাইওয়ান, তারাও চীনা ভাষাতেই কথা বলে। তারা এক সময় মূল ভূখণ্ডের কাছাকাছি একটা অংশ ছিল, এখন সেটা দুটো দেশ হয়ে গেছে, যদিও তাইওয়ান স্বীকৃত দেশ নয় এখনো। আরও একটা জায়গা আছে হংকং, সেখানেও কিন্তু চীনা ভাষাতে ছবি হয়, ম্যান্ডারিন এবং ক্যান্টনিজ দুটো চীনা ভাষাতেই ছবি হয় হংকং। ফলে চীনা চলচ্চিত্রের আমি 80-র দশকের কথায় প্রথম বলতে চাইছি যে পিপলস রিপাবলিক অফ চায়না, মাও সেতুংয়ের চায়না। এখন এই চায়নার যেটা হলো, সে চায়না আজকে আমরা যেমন দেখি যে চায়না খুব দ্রুত বাণিজ্যিক ভাবে উন্নতি করে একটা বাণিজ্যে খুব গুরুত্বপূর্ণ একটা দেশ হয়ে উঠেছে পৃথিবী, এবং তার অর্থনীতির বিরাট যে ভলিউম, সেটা এমনকি আমেরিকার মতো পুঁজিবাদী বড় পুঁজিবাদী রাষ্ট্র, যাদের অনেক পুঁজি, যাদের হাতে অনেক টাকা, তাদেরকেও একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তো চীনে প্রথম চৈনিকরা বিশ্বায়নের গন্ধটা আমাদের থেকে বোধহয় অনেক আগে পেয়ে যায়, এবং ওরা 1978 সালের পর থেকে আস্তে আস্তে করে কি ওদের অর্থনীতিকে এবং সংস্কৃতিকে মুক্ত করতে শুরু করে, যার একটা ফল ঘটে। ফল হলো 80-র দশকের মাঝামাঝি। তার আগে কিন্তু চীনে যেটা ছিল যে পাশ্চাত্যের টেক্সট পড়তে দেওয়া হতো না, এমনকি পাশ্চাত্যের গুরুত্বপূর্ণ বই, শুধু সোভিয়েত ইউনিয়ন থেকে যেসব বই যেত সেগুলো পড়তে দেওয়া হতো। আর বাকি চীনা স্কলাররা তারা নিজেদের মতো করে নিজেরা ডেভেলপ করেছে। সেটাও একটা বড় কাজ নিশ্চয়ই, নিজেদের মতো করে স্বয়ং সম্পূর্ণ হওয়া, স্বয়ংবর হওয়া। কিন্তু 78 সালের পর থেকে চীন যখন বুঝলো যে বিশ্বায়ন আসতে চলেছে, তারা আস্তে আস্তে তাদের অনেক কিছু মুক্ত করতে শুরু করলো। যেমন তারা একটা কাজ করলো যে 1985-86 নাগাদ দেখা গেল, 84 থেকে 87 এই সময়ের মধ্যে তারা পৃথিবীর প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ টেক্সট, বই আর কি, লিটারেচার হতে পারে, বিজ্ঞানের বই হতে পারে, যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ যেসব লিটারেচার, থিওরি হতে পারে, সমাজতত্ত্বের তত্ত্ব হতে পারে, সেগুলোকে সমস্ত ম্যান্ডারিন ভাষায় অনুবাদ করে ফেললো। যারা এতদিন সমস্তটা বন্ধ করে রেখেছিল, তারা হঠাৎই একেবারে ঝাঁপিয়ে পড়লো বীর বিক্রমে এবং অনুবাদ করে ফেললো। আর হলো কি, ওই চীনে খুব বিখ্যাত একটা ফিল্ম একাডেমি আছে, বেইজিং ফিল্ম একাডেমি, যার নাম আগে থেকেই ছিল, সেটা খুবই গুরুত্বপূর্ণ ফিল্ম একাডেমি। কিন্তু একটা সময় হতো কি, বেইজিং ফিল্ম একাডেমির ছাত্রদের ওই পাশ্চাত্যের সম্পর্কে বিশেষ কিছু তথ্য দেওয়া হতো না, পাশ্চাত্যের চলচ্চিত্র তত্ত্ব পড়তে দেওয়া হতো না, তাদের হলিউড ছবি বিশেষ দেখতে দেওয়া হতো না। তারা তাদের মতো করে একটা চলচ্চিত্রের ভাষা তৈরি করেছিলেন। সেখানেও খুব গুরুত্বপূর্ণ কয়েকজন চলচ্চিত্রকার উঠে এসেছিলেন, সেটা অন্য কথা। সে অত বিস্তারে ইতিহাস আলোচনা সম্ভব নয় আজকে বা এত ছোট ক্লাসে। তো যাই হোক, এই 80-র দশকে বেইজিং ফিল্ম ইয়েলো আর্থ, আর চাংইমোর ছবিটার নাম হলো রেড সরগম। সরগম মানে হচ্ছে ভুট্টা জাতীয় এক ধরনের। রেড সরগম চলচ্চিত্র ভাষাটার মধ্যে নিওরিয়ালিজম এবং ফ্রেঞ্চ নিউ ওয়েভ, এই দুটো জিনিসের একটা প্রভাব দেখা গেল। হ্যাঁ, আর তারই সঙ্গে ওই চাইনিজ ভিজুয়াল কালচার থেকে কিছু কিছু জিনিস এরা নিলেন। এমনভাবে একটা স্পেস এবং টাইমকে দেখা হচ্ছিল, তারই সঙ্গে
চাইনিজ অপেরার সূত্রে চাইনিজ মিউজিক খুব রিচ, যেমন ইন্ডিয়ান মিউজিকের একটা বিরাট বড় ট্র্যাডিশন আছে, রিচ ট্র্যাডিশন, সেরকম চাইনিজ মিউজিকের একটা রিচ ট্র্যাডিশন আছে। তো এরা ওই চাইনিজ মিউজিক, নিউ ওয়েভ এবং নিউ রিয়ালিজমের কিছু টেকনিক এবং চাইনিজ ভিজুয়াল কালচারের একটা অদ্ভুত মিশ্রণ তৈরি করলেন এদের ছবিতে, এবং যে মিশ্রণটা ইউরোপিয়ান অডিয়েন্সের কাছে, বিশেষত বিশ্ব চলচ্চিত্রের অডিয়েন্সের কাছে একটা নতুন ধরনের বাস্তববাদ বলে মনে হলো। সেটাই মনে হওয়া স্বাভাবিক। সমস্ত বাস্তববাদেরই সেরকম এক ধরনের উত্তরণ ঘটে। সেই উত্তরণটা কিরকম না, যখন একটা বাস্তববাদ সেই ইউরোপের চলচ্চিত্র থেকে শেখা হোক বা যেখান থেকেই শিখুক কেউ, সেটা যখন একটা নিজের দেশের সমাজের কিছু সমস্যা, কিছু কিছু বিশেষ প্রকৃতি সেটাকে বোঝানোর জন্য ব্যবহার করা হয়, তখন তার মধ্যে একটা নতুন একটা নতুন ব্যাপার তৈরি হয়। তো সেই নতুন ধরনের একটা ভাষা এদের চলচ্চিত্রের মধ্যে দেখা গেল। এবং দেখা গেল যেটা কি, যে এতদিন পর্যন্ত চাইনিজ চলচ্চিত্র মূলত ছিল মেলোড্রামা, এবং তার মধ্যে মূলত প্রভাব ছিল সোভিয়েত চলচ্চিত্রের কিছুটা, আর বেশিরভাগ প্রভাবটা চাইনিজ অপেরা থিয়েটারের। কিন্তু এই নতুন চলচ্চিত্রকার দুজন, এরা একেবারে নতুন ধরনের একটা বাস্তববাদ তৈরি করলেন, যে বাস্তববাদটা বেশ কিছুটা চাইনিজ প্রভাব আছে, আর তারই সঙ্গে নিউ ওয়েভের একটা কিছু কিছু প্রকৃতি, কিছু কিছু বলার স্টাইল, গল্প বলার বিশেষ করে স্টাইল, হ্যাঁ, সেইগুলোকে এরা নিলেন। তো তারপর থেকে আরো অনেকভাবে ফিফথ জেনারেশন চাইনিজ সিনেমার এই দুজন প্রধান চলচ্চিত্রকার তারা কাজ করেছেন। এরপরে আরেকটা জেনারেশন এদের তৈরি হয়, 90s থেকে আরেকটা জেনারেশন, সিক্সথ জেনারেশন যাদের বলা হয়, অর্থাৎ সিক্সথ ব্যাচ। তারা কিন্তু আবার এদের থেকে একটু অন্যরকম কাজ করতে শুরু করলেন। বিশেষত তারা ডকুমেন্টারি ফিল্মের মতো করে কাজ করতে শুরু করলেন, এবং তাদের ফিকশন ফিল্ম দেখলেও মনে হয় যে ডকুমেন্টারির মতো। ফলে একটা নতুন ধরনের শিফট দেখা গেল, নতুন ধরনের পরিবর্তন দেখা গেল, যে পরিবর্তনটা পৃথিবী জুড়ে দর্শকদের কাছে খুবই হাততালি পেল, নন্দিত হলো। তা এইখান থেকে কিন্তু বলা যেতে পারে যে এশিয়ান সিনেমা নামে একটা ক্যাটাগরির আবার পুনরুত্থান। মানে আগে যেমন জাপানিজ এবং ভারতীয় ছবিকে বলা হতো, এবার আস্তে আস্তে পূর্ব এশিয়ার দেশগুলোর দিকে দেখা গেল যে নতুন ধরনের কাজ শুরু হয়েছে। ঠিক চীনের পাশের দেশ তাইওয়ান, সেখানেও 1980-র দশক থেকে একটা নতুন ধরনের পরিবর্তন দেখা গেল। সেই পরিবর্তনের একটা বড় কারণ হলো হংকং চলচ্চিত্র উৎসব। তাইওয়ানের ইয়াং চলচ্চিত্রকার, যারা চলচ্চিত্র করবেন বলে মনস্থ করেছেন, তারা দেখলেন যে নিজের দেশের যে চলচ্চিত্র সেগুলো খুব সাদামাটা। তারা এদের মধ্যে কয়েকজন আর কি, তারা গেলেন হংকং চলচ্চিত্র উৎসব দেখতে। এবং হংকং চলচ্চিত্র উৎসবে সারা পৃথিবীর ছবি দেখতে দেখতে এদের মনে হলো যে সারা পৃথিবীতে যদি চলচ্চিত্র নতুন করে ভাবনা শুরু হয়, তাহলে আমরা কেন ভাবতে পারবো না। সবচেয়ে বড় কথা, আমরা জানি যে হংকং নিউ ওয়েভ বলে এক ধরনের ছবি 1970-এর দশক থেকে এসে গেছে। হংকং নিউ ওয়েভ, আজকের দিনের যে হংকং ছবি বিরাট বাজার, শুধু বাজার নয়, হংকং ছবির যে বিরাট পরিচিতি, হ্যাঁ, চীনের অংশ ছিল, চীনের দ্বীপ ছিল। হংকংয়ের অধিবাসীরাও মূলত ম্যান্ডারিন এবং ক্যান্টনিজ এই দু ভাষাতে কথা বলেন, এবং ক্যান্টন বন্দরের সঙ্গে হংকংয়ের যেহেতু দীর্ঘ, হংকং একটা বড় বন্দর শহর ছিল, ক্যান্টন একটা বড় বন্দর শহর, তো যাতায়াত ছিল ভারতবর্ষ থেকেও, সারা পৃথিবী থেকে। এবং হংকংয়ের সবচেয়ে বড় পরিচিতি কি না, হংকং এমন একটা শহর যে বহু দিন আগে থেকেই গ্লোবাল। আমাদের যেমন গ্লোবালাইজেশনের ধারণা অনেক পরে এসছে, 80-র দশক 90-এর দশকে। হংকংয়ের মজাটা হলো, হংকং কিন্তু
বহু যুগ আগে থেকেই গ্লোবাল শহর। কেন না, হংকং এমন একটা জায়গায় অবস্থিত যেখানে সারা পৃথিবীর বাণিজ্য তলী সেখানে আসে। এশিয়ার তো বটেই, ভারত থেকে আসে, জাপান থেকে আসে, মালয়েশিয়া থেকে আসে, হ্যাঁ, ব্রিটেন থেকে আসে, যে কারণে ইংল্যান্ড, ব্রিটেন তারা হংকংকে অধিকার করে রেখেছিল। তারা কিন্তু চীনের ভিতরে চীনকে দুবার যুদ্ধে হারালেও তারা চীন দখল করেনি, তারা হংকং দখল করে রেখেছিল, কিন্তু হংকং তারা ছাড়েনি। অর্থাৎ সরাসরি কলোনি করেছিল। ভারতের মতো তারা চীনকেও চাইলে সরাসরি কলোনি করতে পারত, কারণ দুবার, যেটাকে ওপিয়াম ওয়ার বলা হয়, ফার্স্ট ওপিয়াম ওয়ার, সেকেন্ড ওপিয়াম ওয়ার, সেই দুটো যুদ্ধে কিন্তু ব্রিটিশদের হাতে চীনারা পর্যুদস্ত হয়েছিল। কিন্তু সেই যুদ্ধ দুটো জিতে ব্রিটিশরা চীনাদের কাছে চেয়েছিল যেটা, যে হংকং বন্দরটা আমাদের দিয়ে দিতে হবে। দুটো মূলত বন্দর শহর, হংকং আর সাংহাই। সাংহাই এক সময় প্রায় বেশিরভাগটাই, আর হংকং তো সরাসরি ব্রিটিশরা নিয়ে নিয়েছিল। এই হংকং স্বাধীন হলো 1998 সালে। সেরকমই শর্ত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যে হংকং স্বাধীন হবে 1998 সালে। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা যেটা দেখি, হংকং এর অস্তিত্বটা হলো একটা সিটি স্টেট, একটা সিটি একটা স্টেট, সে নিজেই স্টেটের মতো করে থাকে। আর তার সবচেয়ে বড় সাংস্কৃতিক সংকটটা কি, যে তার নিজস্ব কোনো কালচারাল রুট নেই। কেন নেই না, তার প্রথম থেকেই তার সংস্কৃতিটা হচ্ছে একটা মিক্সড কালচার। হ্যাঁ, সেখানে বিদেশি আসে, এককালে চীনা বণিকদের কেন্দ্র ছিল, তারপর জাপানিদের হাতে যায়, তারপর ব্রিটিশদের হাতে যায়, সারা ইউরোপের লোক সেখানে ট্যুরিজম করে। হংকং একটা বিরাট টুরিস্ট স্পট। হ্যাঁ, তারা হলিউডের সঙ্গে কাজ করে, বহু যুগ আগে থেকেই তারা হলিউডের সঙ্গে কাজ করছে, সেই ব্রুস লির সময় থেকে। হংকং স্টুডিওগুলোর মালিকানা অনেকটাই বিদেশিদের হাতে ছিল। তো ফলে হংকং এর যে সংকট, সেই অস্তিত্বের সংকটটা হচ্ছে যে তার কোনো তেমন কালচারাল রুট নেই। এবং যে কারণে যারা ওয়াং কার ওয়ের ছবি দেখেছেন, আশা করা যায় তরুণ প্রজন্ম যারা, তারাই দেখবেন যে ওয়াং কার ওয়ের ছবি দেখলে একটা জিনিস বুঝতে পারবেন, যে সেখানে একটা মেমোরি বা স্মৃতির সন্ধান করা হচ্ছে। হ্যাঁ, এবং যে স্মৃতিটা খুঁজে পাওয়া যায় না, যে স্মৃতিটা খুঁজতে গিয়ে বারবার দেখা যায় যে চরিত্র সে আহত হচ্ছে, হ্যাঁ, মানসিক ভাবে, কিন্তু সেই স্মৃতির সন্ধানটা আর পাওয়া যাচ্ছে না। কোনো অ্যাঙ্কারিং নেই, হ্যাঁ, কোনো নোংর করার জায়গা নেই তার। হ্যাঁ, যেন একটা ভেসে ভেসে বেড়ানো একটা জায়গা। ইন দ্য মুড ফর লাভ সবচেয়ে বড়, সবচেয়ে ভালো উদাহরণ আর কি। তো এইটার জন্য এই হংকং এর চলচ্চিত্র একটা নতুন ধরনের চলচ্চিত্র হয়ে উঠলো, যে 1000টা ন্যাশনাল মানে আর 5টা ন্যাশনাল সিনেমার মধ্যে হংকং এমন একটা সিনেমাকে রিপ্রেজেন্ট করে যার আসলে নেশন বলে কিছু নেই, যে আসলে নেশন স্টেট নয়। হ্যাঁ, এবং সে তার একটা অস্তিত্বের সংকটকে ওইভাবে দেখে। ফলে এই 3টে কেন্দ্রে প্রথম দেখা গেল যে নতুন করে 1980-র দশক, 80-র দশক, 70-এর শেষ থেকে 80-র দশক, এই সময়টা যে নতুন ধরনের চলচ্চিত্রের উত্থান হচ্ছে। পিপলস রিপাবলিক অফ চায়না, তাইওয়ান, হংকং, 3টেই চীনাভাষী যে জায়গা যদিও, এবং খুব দ্রুত সেইখানে যোগদান করছে আরেকটা দেশ, সাউথ কোরিয়া। এই মুহূর্তে সবচেয়ে রেলিভেন্ট বলা যেতে পারে, বিশ্ব চলচ্চিত্রে সবচেয়ে আলোচিত যে দেশটার ছবি, সাউথ কোরিয়া। সাউথ কোরিয়াও কিন্তু 80-র দশকে আস্তে আস্তে এই নতুন জায়গাটায় পৌঁছচ্ছে। সাউথ কোরিয়ার ক্ষেত্রে, কোরিয়ার ইতিহাসটা আরেকটু গোলমেলে ইতিহাস, মানে গোলমেলে মানে জটিল ইতিহাস। একটু ইতিহাস ছোট্ট করে যদি বলে দেওয়া যায়, একটা সময় কোরিয়া ছিল চীনের খুব প্রভাবিত একটা দেশ। হ্যাঁ, কারণ
ওই ইস্ট এশিয়াতে এক ধরনের জিনিস ব্যাপার চলে যেটাকে বলা হয় যে মানে বিগ ব্রাদার এম্পায়ার। হ্যাঁ, অর্থাৎ যে সবচেয়ে বড়, হ্যাঁ, সে মনে করে যে ছোট ছোট এম্পায়ার সেগুলোকে গিলে না খেয়ে বড় ভাই যেভাবে ছোট ভাইকে প্রোটেক্ট করে সেভাবে প্রোটেক্ট করতে হয়। তো সেইভাবেই চীনের প্রোটেকশনের কোরিয়া তো ছোট্ট দ্বীপ রাষ্ট্র, তো দ্বীপ, তো তারা থাকতো। তো পরবর্তীকালে কোরিয়ান শাসকরা মনে করলো যে এইভাবে চীনের ছোট ভাই হয়ে থাকা খুব একটা সাহায্য নিতে শুরু করে এবং তারা জাপানি শাসকদের অ্যালাউ করে নিজেদের দেশে। পরবর্তীকালে জাপান কোরিয়াকে উপনিবেশ পরিণত করে, মানে ভারত এশিয়ার একমাত্র দেশ, এই তথ্যটা জেনে রাখা ভালো, যারা উপনিবেশবাদী দেশ ছিল তারা কিন্তু একমাত্র দেশ পাওয়া যায়, তারা হচ্ছে জাপান। ইউরোপে যেমন অনেক দেশ পাওয়া যায়, প্রায় সব দেশই উপনিবেশ তৈরি করতো, উপনিবেশিক দেশ ছিল, উপনিবেশবাদী দেশ ছিল। এশিয়ায় একমাত্র উদাহরণ হলো জাপান। জাপানের উপনিবেশ ছিল, আর কেউ উপনিবেশ তৈরি করেনি কখনো। মানে রাজতন্ত্রের সময় আলাদা, রাজতন্ত্র তো একে অন্যের দেশ দখল করাটাই মানে ওটা দস্তুর আর কি, ওটাই প্রথা। হ্যাঁ, আধুনিক দেশ হিসেবে জাপান একমাত্র কলোনাইজার ছিল এবং তারা দক্ষিণ কোরিয়াতে কলোনি তৈরি করে। পরবর্তীকালে দক্ষিণ কোরিয়া তারা তাইওয়ানেও কলোনি তৈরি করে, দীর্ঘ সময় জাপানের কলোনি ছিল তাইওয়ান। তো 1905 থেকে বলা যেতে পারে 1945 দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়া পর্যন্ত, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যেহেতু জাপান হেরে যায় তাই জাপানকে তার কলোনিগুলো ছেড়ে দিতে হয়, তাইওয়ান এবং সাউথ কোরিয়া। তো সাউথ কোরিয়ার একটা বড় সুবিধে ছিল, সেটা হলো সাউথ কোরিয়ার ফিল্ম ইন্ডাস্ট্রি, যেহেতু জাপানের ফিল্ম ইন্ডাস্ট্রি খুব উন্নত ছিল, এশিয়ার দেশগুলোর মধ্যে জাপান এবং ভারত এই দুটো দেশেরই ফিল্ম ইন্ডাস্ট্রি একটা সময় খুব উন্নত ছিল। মানে যখন ইউরোপে আমেরিকায় একমাত্র উন্নত ফিল্ম ইন্ডাস্ট্রি দেখা যায় আর কোথাও নেই, তখন জাপান এবং ভারতবর্ষ এই দুটো দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি কিন্তু উন্নত ছিল, মানে স্বাধীনতার আগে আমাদের। ওই সময়টা কি বললেন, 1920? এই সময়টা 1905 থেকে 1945। না, এই যে কলোনাইজেশন থেকে মুক্তি 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গেল জাপান, ফলে তাকে তার কলোনি ছেড়ে দিতেই হবে। তো 45-এর পরে কোরিয়া স্বাধীন হলো, কিন্তু সেই স্বাধীনতাটা খণ্ডিত স্বাধীনতা, ঠিক আমাদের দেশের মতো। খণ্ডিত স্বাধীনতা কেন? কারণ ওই কিছুদিনের মধ্যেই 1953 সাল নাগাদ কোরিয়ায় একটা সিভিল মানে ওয়ার শুরু হলো। হ্যাঁ, যে কমিউনিস্ট ভাবাপন্ন যারা আর তাদের সঙ্গে যারা ডেমোক্রেটিক ভাবাপন্ন, মানে এই সিভিল ওয়ারের ফলটা যেটা দাঁড়ালো সেটা হলো, তাতে কোরিয়ানদের যতটা না উৎসাহ ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু কোরিয়ানদের থেকে উৎসাহ ছিল আমেরিকা এবং সোভিয়েত রাশিয়ার। হ্যাঁ, সেটা ঠান্ডা যুদ্ধের সময়, কোল্ড ওয়ার বলা হয় যেটাকে। কোল্ড ওয়ার তো সব সময় সরাসরি যুদ্ধ করতে আসতো না, কিন্তু যুদ্ধটা ঘটাতো তারা। যেমন কোরিয়ায় ভাগ হয়ে গেল, আমরা জানি নর্থ কোরিয়া সাউথ কোরিয়া ভাগ হয়ে গেল। নর্থ কোরিয়ানরা সাউথ কোরিয়ার অঞ্চলটা সম্পর্কে ভয়াবহ সমস্ত গল্প ছড়ায়, আর সাউথ কোরিয়ানরা নর্থ কোরিয়া সম্পর্কে ভয়ঙ্কর সমস্ত গল্প ছড়ায়। হ্যাঁ, তো আমেরিকান মিডিয়া সেগুলোকে প্রচার করে। কি যেন নাম, ডিক্টেটর? ব্যাপারটা ওরকম ভয়াবহ নয়, ওরকম ভয়াবহ কোনো জায়গা পৃথিবীতে আজকের দিনে আর থাকতে পারে না, নেইও। তো যাই হোক, সেটা কথা নয়। কথাটা হলো সাউথ কোরিয়া এবং নর্থ কোরিয়া ভাগ হয়ে গেল। এখন সাউথ কোরিয়ান ছবিতে কিন্তু এইটা একটা বরাবর জায়গা, একটা বরাবরের ক্ষত চিহ্ন তৈরি করলো। যেমন আমাদের দেশে ঋত্বিক ঘটক আর সাদাত হাসান মান্টো ছাড়া প্রায় বলা যেতে পারে যে দেশভাগের প্রভাব আর খুব
বেশি লোকের মধ্যে নেই, রাজিন্দর সিং বেদি, বিস্মিত চুগতাই এরকম দু একজন। আর ইদানিং কিছু পার্টিশন নিয়ে ছবি হয়, যেগুলো আসলে পার্টিশনকে এক ধরনের স্পেকটাকল হিসেবে দেখানো হয়। পার্টিশনের ট্রমা বা দুঃখ নয়, বরং পার্টিশন একটা স্পেকটাকল তাদের কাছে। হ্যাঁ, তো সেগুলোকে বাদ দিলে আর কি। কিন্তু সাউথ কোরিয়ার ক্ষেত্রে এই ট্রমাটা, এই যে ক্ষতটা, এই ক্ষতটা কিন্তু একটা দীর্ঘস্থায়ী ক্ষতে পরিণত হয়। এবং আজও সাউথ কোরিয়ার ছবিতে দেখতে গেলে দেখা যাবে, যেমন বং জুন হোর ছবি, হ্যাঁ, সেই ছবিগুলো দেখতে গেলে দেখা যাবে যে বং জুন হোর, ধরা যাক আমি মানে প্যারাসাইট পরের ছবি, তো পরের দিকে দ্য হোস্ট যেমন ধরা যাক, মানে সারা পৃথিবী জুড়ে প্রায় সব বয়সের সব ধরনের দর্শকের কাছে মানে করা ছবি, সায়েন্স ফিকশন ছবি। দ্য হোস্ট বা এই ধরনের ছবি দেখতে গেলে আমরা দেখব যে এক ধরনের কোথাও একটা আমেরিকা বা আমেরিকান সাম্রাজ্যবাদ ওখানে কিন্তু একটা ছায়া তৈরি করেছে। মনে রাখতে হবে যে হোস্ট, যদি মোটামুটি ভাবে যারা দেখেছেন তারা জানেন যে ওখানে একটা গডজিলার মতো একটা ভয়ঙ্কর প্রাণী তৈরি হয়। প্রাণীটাকে দেখলেও বোঝা যায় ওটা গডজিলার মতো, গডজিলার আদলে তৈরি প্রাণী। এবং সেই প্রাণীটা তৈরি হয়েছিল কিভাবে না, একটা সাউথ কোরিয়া আমেরিকা কোলাবোরেশনে একটা ল্যাব চলছিল, সায়েন্টিফিক ল্যাব, এবং সেই ল্যাব থেকে কিছু কেমিক্যাল ফেলে দেওয়া হয়। হ্যাঁ, একজন সায়েন্টিস্ট ফেলে দেয়, সেটা বেসিন দিয়ে এসে, সিওয়ারেজ দিয়ে এসে নদীতে পড়ে, এবং একটা প্রাণী সেটা একটা অতিকায় আকার নেয় সেই ওষুধটার প্রভাবে। এখন এই যে মেটাফর, হ্যাঁ, এক ধরনের, এইটা কিন্তু সাউথ কোরিয়ান ছবিতে খুব বড় করে প্রভাব বিস্তার করে। যেমন কখনো সেটা আমেরিকার মেটাফর, কারণ সাউথ কোরিয়া নর্থ কোরিয়া ডিভাইডের সময় সিআইএ, আমেরিকার গুপ্তচর সংস্থা, এবং সোভিয়েত গুপ্তচর সংস্থা কেজিবি, তাদের একটা বড় ভূমিকা ছিল। বিশেষত সাউথ কোরিয়াকে পরে প্রায় দীর্ঘ সময় সিআইএর নজরদারিতেই থাকতে হয়। এবং এটা সাউথ কোরিয়ান নতুন চলচ্চিত্রকারদের ছবিতে একটা বিরাট বড় প্রভাব তৈরি করে। যেমন ধরা যাক বং জুন হোর আর একটা ছবি আছে স্নো পিয়ার্সার বলে একটা ছবি। সেটা কিছু না, সেটা একটা ট্রেন, একটা ভয়ঙ্কর সময় যাচ্ছে পৃথিবীতে, কোথায় বরফে ঢেকে যাচ্ছে, আইস এজ নেমেছে, এরকম একটা আইস এজ বা কিছু একটা ক্রাইসিস, মানে ভয়ঙ্কর। তো একটা ট্রেনের মধ্যে কিছু লোক তারা আশ্রয় নিয়েছে, এবং ট্রেনের মধ্যে যারা আছে তারা মোটামুটি বাঁচবে, আর বাকিরা কেউ নোয়ার নৌকার মতো আর কি গল্পটা। এখন সেই ছবিটা যদি স্নো পিয়ার্সার দেখা যায়, স্নো পিয়ার্সার দেখলে দেখা যাবে ছবিটা অদ্ভুতভাবে তৈরি। প্রথমত ওটা একটা ট্রেনের কম্পার্টমেন্টের মতো স্পেস, এবং ওইভাবেই স্পেসটাকে সারাক্ষণ রাখা হয়েছে। তো সেখানে ওই এটার প্রথম দিকে ইঞ্জিন এবং তারপরের কম্পার্টমেন্টগুলো যাদের, তারা বড় লোক, সমাজের এলিট এবং বড় লোক ক্লাস। তারপরে মাঝের কম্পার্টমেন্টগুলো একটু মিডল ক্লাস, এবং শেষের কম্পার্টমেন্টগুলো যাদের, তারা হচ্ছে একেবারে পুয়ার পিপল, একেবারে সমাজের ডাউন ট্রডেন পিপল। এই শেষের দিক থেকে একটা সময় পরে লোকগুলো তারা বলে সামনের দিকে যারা থাকে তারা ভালো খায়, ভালো জল পায়, পরিশ্রুত জল পায়, বেশি খাবার পায়, আমরা সামনের দিকে যাব। এবার ওরা সামনের দিকে যেতে থাকে এবং একটা কনফ্লিক্ট তৈরি হয়। এই স্নো পিয়ার্সার এরকম একটা কনফ্লিক্টকে বলতে থাকে। এখন এই বলার মধ্যে কোথাও কিন্তু সরাসরি রাজনীতি নেই, কিন্তু এক ধরনের মেটাফর থেকে গেছে রাজনীতি। তো সাউথ কোরিয়ান একেবারে মানে হালের যে ছবি, একেবারে হালের ছবি হোক বা 1980-র দশক থেকে সাউথ কোরিয়ান ছবিতে কিন্তু একটা বড় জায়গা তৈরি হয়েছে এই ধরনের মেটাফরগুলো। হ্যাঁ, যে মেটাফরগুলো কখনো কোল্ড ওয়ারকে মনে করায়, কখনো সাউথ কোরিয়ার বিভাজনকে মনে করায়, কখনো সারা পৃথিবীর উপর গ্লোবালাইজেশনের সূত্রে যেভাবে এক ধরনের পুঁজি, ফিনান্স ক্যাপিটাল কাজ করে যায়, সেটাকে মেটাফর হিসেবে তুলে ধরে।
যে কারণে সাউথ কোরিয়ান এখনকার ছবিতে যেটা লক্ষ্য করলে দেখবেন যে প্রচুর সায়েন্স ফিকশন তৈরি হয়। সায়েন্স ফিকশন একটা বড় হাতিয়ার হয় এই মেটাফরগুলোকে বলার, যেমন স্নোপিয়ার্সারের মতো সায়েন্স ফিকশন, যেমন একটা সময় এসেছে পৃথিবীতে 2000 কত মানে 80 না কি একটা 2180 কি একটা সময়, যে সময়টা পৃথিবী বরফে ঢেকে গেছে, স্নো এজ, হ্যাঁ, এবং ওই ট্রেনটাই শুধু বেঁচে থাকবে আর কি, যতদিন ট্রেনটা চলতে পারবে, জ্বালানি পাবে, খাদ্য ইত্যাদি থাকবে, ততদিন বেঁচে থাকবে। তো এইরকম একটা ধরনের, বা হোস্টের মতো একটা জীব, হ্যাঁ, সায়েন্স ফিকশন খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা তৈরি করলো এই কারণে। তা এই যে ফলে আমরা দেখতে কটা দেশ পাচ্ছি, যে মেইনল্যান্ড চায়না পেলাম, নর্থ কোরিয়াতে ছবি বানায়, নর্থ কোরিয়া ছবি বানায়, তবে সে ছবি মাঝে মধ্যে কোনো ফেস্টিভ্যালে দেখা যায়। নর্থ কোরিয়া তো ক্লোজড কান্ট্রি এখনো, মানে খুব সাধারণের জন্য খুব একটা পাওয়া যায় না। চায়নাও কিন্তু একটা পার্ট আছে যেখানে অসাধারণ লিরিক্যাল একটা ছবি বানানোর স্টাইল, তাদের মধ্যে কয়েকজন পরিচালক তৈরি করেছিলেন। আমি আসবো তাইওয়ানে, তো আমি সেখানে আসছি। তার আগে আরেকটুখানি ইতিহাসটা বোঝার জন্য আরেকটুখানি অ্যাড করে দেবো, যে এই প্রথম ফেজটা পরে এটাকে বলা হয় ফার্স্ট ওয়েভ। ফার্স্ট এই ওয়েভটার পরে কিন্তু আবার আরেকটা এক ধরনের চলচ্চিত্রের, এশিয়ায় বিভিন্ন দেশে চলচ্চিত্রের বিকাশ হচ্ছে। মানে এই যে ফার্স্ট ওয়েভটা, আমরা যে 4টে দেশের নাম বললাম, 4টে দেশই যদি আমরা গুগল করে ম্যাপটা দেখি এশিয়ার, তাহলে দেখবো 4টে দেশই ইস্ট এশিয়ায়, পূর্ব এশিয়ায়, তাই না? আর আগে থেকে ছিল ইন্ডিয়া আর জাপান, জাপানও পূর্ব এশিয়া সেই অর্থে। তো বিকাশটা মূলত চলচ্চিত্রের পূর্ব এশিয়াতেই আমরা দেখতে পাচ্ছি। এর পরের ফেজে, অর্থাৎ 90-এর দশকের শেষ থেকে আরেক ধরনের, বা 90-এর দশকের মাঝামাঝি বলা যেতে পারে, যে আরো কতকগুলো দেশে আশ্চর্যভাবে, যেখানে চলচ্চিত্রের বিকাশ তেমনভাবে হবে এরকমটা আশা করা যায়নি, সেরকম বেশ কয়েকটা দেশে হচ্ছে নতুন ধরনের চলচ্চিত্র। যেমন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ দেশ হচ্ছে থাইল্যান্ড এবং ফিলিপাইন্স। এই দুটো দেশে একেবারে মানে সাধারণ কৃষিজীবী দেশ, যাদের, যেমন থাইল্যান্ডের যদি বলা হয়, আর তারপরে এর সঙ্গে যোগ দিচ্ছে ভিয়েতনাম, অর্থাৎ থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ভিয়েতনাম, এই 3টে দেশে অসাধারণ চলচ্চিত্র নির্মাণ শুরু হচ্ছে 90-এর দশকের মাঝামাঝি থেকে। তাদের উত্থানটা হচ্ছে, এখনো পর্যন্ত কিন্তু চলছে। এই দেশগুলো কোথায়? এই দেশগুলো দেখলে আমরা বুঝতে পারবো তারা ঠিক ইস্ট এশিয়া না, তাদেরকে সাউথ ইস্ট এশিয়া বলতে হবে। অর্থাৎ দুটো রিজিয়নে এশিয়ান সিনেমার খুব বড় করে উত্থান শুরু হলো। একটা 80-র দশকে এবং 90-এর মাঝামাঝি সময় করে, ওই যে 4টে দেশ বললাম, আর 90-এর মাঝামাঝি সময় থেকে আস্তে আস্তে 21 শতকে আমরা দেখছি যে আরও প্রায় 3টে দেশ, একেবারে 3টে দেশের নাম তো করতেই হয়, থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ভিয়েতনাম। এই 3টে দেশে চলচ্চিত্রের এক ধরনের বিকাশ লাভ করছে চলচ্চিত্র। এবং এই 3টে দেশের কথা যদি দেখা যায়, তাহলে আমরা দেখব এদের পাশের দেশ ইন্দোনেশিয়া, সেখানে বরং ফরাসি উপনিবেশ ছিল বলে সেখানে একটা ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল, হ্যাঁ, মোটামুটিভাবে তারা একটা গ্লোবালি কানেক্টেডও ছিল। এবং ইন্দোনেশিয়ার চলচ্চিত্রের বিকাশ হলে সেটা খুব আশ্চর্য হওয়ার ব্যাপার ছিল না, কারণ সেখানে চলচ্চিত্র সংস্কৃতি আছে, সেখানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি আছে, হ্যাঁ, চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করে লোকে, একটা লিগ্যাসি আছে, হ্যাঁ, পুরনো চলচ্চিত্রকারদের। তো সেখানে না হয়ে, সেখানেও হয়েছে কিছুটা, কিন্তু বেশিরভাগটা হলো এমন কয়েকটা দেশে, আশ্চর্যজনকভাবে যে দেশগুলোতে চলচ্চিত্রের তেমন কোনো ঐতিহ্য বা লেগাসি বা ইনফ্রাস্ট্রাকচার কোনোটাই ছিল না।
থাইল্যান্ড, ফিলিপাইন্স এবং ভিয়েতনাম। ফলে আজকের দিনে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলে যে ফেনোমেনন, যে কথাটা বলি আর কি, হ্যাঁ, সেটা অবশ্য সারা পৃথিবীতে বিভিন্ন রকম ভাবে বলা হয়, কারণ নিজেদের ইন্ডিপেন্ডেন্ট বলে তারা যে বাজেটের ছবি করে সেই বাজেটে আমাদের 5টা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম হয়ে যায় আর কি। ফলে তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট কতটা বলা যায় জানি না, কিন্তু সাউথ ইস্ট এশিয়ায় সত্যিকারের এক ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং এর ট্র্যাডিশন শুরু হলো। যে ধরা যাক থাইল্যান্ডের খুব বিখ্যাত চলচ্চিত্রকার আপিচাটপং ভিরাসেথেকুল, খুব নামী চলচ্চিত্রকার এবং প্রায় সব ফিল্ম ফেস্টিভ্যালে, মানে ফিল্ম বানালেই আপিচাটপং পুরস্কার পান আর কি। তা একটু অদ্ভুত ভাবে ছবি করেন, তার ছবির ভাষা, তার ছবির কন্টেন্ট, হ্যাঁ, তার ছবির গল্প বলা সবটাই খুব অদ্ভুত। যেমন আপিচাটপং, আমি ওর একটা ছবি দেখাবো, যখন একটুখানি ক্লিপ দেখাবো তখন বলে দেবো। না, সাউথ কোরিয়া না, আপিচাটপং থাইল্যান্ডের চলচ্চিত্রকার। হ্যাঁ, এশিয়ান সিনেমা ডিসকাস করার সময় ইরানকে কেন ডিসকাস করছি না বা পাকিস্তানকে ডিসকাস করছি না? হ্যাঁ, পাকিস্তান বা সাউথ এশিয়াতে আরেকটু পরের দিকে হয়েছে ঠিকই নতুন ধরনের ছবি, কিন্তু সাউথ এশিয়া মানে পাকিস্তান, বাংলাদেশ, আসছি তোমার প্রশ্নের উত্তর, শ্রীলঙ্কা, এগুলোতেও হয়েছে বিকাশ, কিন্তু ঠিক যেভাবে অন্যগুলোতে হয়েছে ততটা দ্রুত গতিতে বা ততটা ইম্প্যাক্টফুল হয়নি। চলছে, সেটা এখনো চলছে। আর ও যে প্রশ্নটা করছে, ইরান এবং টার্কি, তুরস্ক, এই দুটো দেশেও নতুন চলচ্চিত্র তৈরি হয়েছে। নিউ ইরানের চলচ্চিত্র বা টার্কির চলচ্চিত্র কিন্তু বিশ্বায়নের ওই রকম ভাবে প্রভাব পড়েনি, বরং ন্যাশনাল সিনেমার একটা ট্র্যাডিশন তৈরি হয়েছে। ফলে কি, ওই ওয়েস্ট এশিয়ার চলচ্চিত্র পড়তে গেলে সম্পূর্ণ নতুন একটা ক্লাসে পড়তে হবে আর কি। আমি জানি না তোমাদের সিলেবাসে আছে কিনা ইরানিয়ান সিনেমা। নেই আমাদের। আচ্ছা, ইরানিয়ান সিনেমা থাকলে আলাদা কথা, আগের বারে তো ছিল, আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম। এবারেও আছে হয়তো, সে হবে। হ্যাঁ, লুকিয়ে আছে কোনো অন্য কোনো নামে থাকতে পারে, পশ্চিম এশিয়া চলচ্চিত্র নামে থাকতে পারে, তা কোনো। টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে পেয়েছি। যাই হোক, আমি আবার ফিরে আসি হ্যাঁ আমাদের এই আলোচনা। তো এই সাউথ ইস্ট এশিয়ায় এই বিকাশটা খুব আশ্চর্য, মানে আশ্চর্য বিকাশ, যেটা বললাম, যে যেমন আপিচাটপং, তাকে যদি একটা উদাহরণ হিসেবে ধরা যায়, যে এই ধরনের ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং, কেন ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকিং বলছি বা কিভাবে এটা সম্ভব হচ্ছে, থাইল্যান্ডের এর সম্ভাব্যতার একটা বড় কারণ, আপিচাটপং এর ছবিগুলো যদি আপনারা দেখেন এবং তার ফান্ডিং সোর্স কোথাকার এটা যদি দেখেন, তাহলে দেখবেন হয়তো কিছুটা ফান্ডিং সে কোনোভাবে থাইল্যান্ড থেকে জোগাড় করছে, কিন্তু তার ফান্ডিং এর মূল সোর্স ইন্টারন্যাশনাল এজেন্সিগুলো। বেশ কয়েকটা ইন্টারন্যাশনাল এজেন্সি আছে সারা পৃথিবীতে এই মুহূর্তে, যারা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকার বা ইয়াং ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের ফান্ডিং করে। আপিচাটপং এর ফান্ডিং এর বড় সোর্স কিন্তু, বেশিরভাগ সোর্স কিন্তু এইটা, অর্থাৎ তার কাছে যে ঠিক ইন্ডাস্ট্রিতে যেভাবে ফিল্ম হয়, যে একজন ইনভেস্টর থাকে, একজন প্রডিউসার থাকে এবং তারপরে ছবি তৈরি হয়, তো সেভাবে আপিচাটপং এর ছবি তৈরি হয় না। শুধু আপিচাটপং নয়, একটা বিরাট বড় গোষ্ঠী আছে ফিল্ম মেকারদের, থাইল্যান্ড, ফিলিপাইন্স, ভিয়েতনামে, যারা কিন্তু এইভাবে ছবি বানান। হ্যাঁ, সাউথ কোরিয়াতেও যে এক ধরনের অ্যাক্টিভিস্ট চলচ্চিত্র, দেখবেন যে আপনারা যারা ছবি বানান বা বানাবেন বলে আগামী দিনে ভাবছেন, বিশেষত ছোট ছবি, বিশেষত এক ধরনের কোনো একটা অ্যাক্টিভিজম নিয়ে ছবি, তারা দেখবেন
যে সাউথ কোরিয়ায় কত ফেস্টিভ্যাল আছে, ডকুমেন্টারি ফিল্মের ফেস্টিভ্যাল, হ্যাঁ, এবং একটা বড় এই মডেল আছে। এশিয়ান চলচ্চিত্রে আরেকটা খুব ইম্পর্টেন্ট মডেল, যেটা শেষ 30 বছর খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, সেটা হলো যে একটা ফিল্ম ফেস্টিভ্যাল হয়, আপনারা লক্ষ্য করবেন, বা তারা কিছু ইয়াং ফিল্ম মেকারকে ফান্ডিং দেওয়ার চেষ্টা করে। ইমাগাতা বলে ফিল্ম একটা সংস্থা, ইয়ামা, একজন পাপেট মাস্টার, তাইওয়ানের খুব বিখ্যাত মানুষ ছিলেন, একজন পাপেট মাস্টার। তার নাম ছিল লি তিয়ান লু। এই ছবিটা সম্পর্কে দেখতে গেলেই বানানটা পাওয়া যাবে উইকিপিডিয়াতে, আমি আর বানান লিখতে পারছি না। লি তিয়ান লু। তো পাপেট মাস্টার লি তাকে বলতো, ওই নামেই তিনি পরিচিত তাইওয়ান। তাই লি তিয়ান লু পাপেট্রি জিনিসটাকে একটা আধুনিক রূপ দিয়েছিলেন, এবং তার কোনো ফর্মাল এডুকেশন ছিল এইখানটাই দেখা গেল যে লি তিয়ান লু খুব ছোট ছেলে, তার মা মারা গিয়েছিল, বাড়িতে কেউ দেখতো না, সেও পড়াশোনায় ইন্টারেস্টেড ছিল না। তো তার গ্রামে একটা পাপেট শো আসে, তো তারপর সেই পাপেট মাস্টারের পিছন ওই যে লাস্টে দেখা গেল পিছন যাচ্ছে পাপেট মাস্টার ওকে বাড়ি চলে যেতে বলছে, কিন্তু ও বলছে আমি আর থাকবো না এখানে, আমি তোমার সঙ্গে যাবো। এইভাবে ও পাপেটের দলে খুব ছোটবেলায় ভিড়ে যায়, এবং আস্তে আস্তে একটা সময় সত্যিকারের একটা চরিত্র তিনি, লি তিয়ান লু, একটা খুব বিখ্যাত পাপেট মাস্টার এ পরিণত। হ্যাঁ, তাকে জাপানি কলোনিয়াল রুলারদের সঙ্গে কাজ করতে হয়, তাকে জীবনের বিভিন্ন দারিদ্র থেকে আরম্ভ করে বিভিন্ন পর্যায়ে অতিক্রম করতে হয়। তো এই ছবিটা দুটো জিনিস বোঝাবার জন্য আমি একটু দেখালাম। একটা হলো যে এই যেটা বলছিলাম, রিইনভেন্টিং দ্য পাস্ট। হ্যাঁ, এই লি তিয়ান লুর জার্নির মধ্যে দিয়ে, লি তিয়ান লুর অনেক দিনের লোক, মানে তিনি জাপানি কলোনিয়াল রুলের সময় তার ছোটবেলা এবং তারপর যৌবন কাটে। তারপর তিনি যখন প্রায় বৃদ্ধ, প্রায় লেজেন্ড হয়ে গেছেন, মানে প্রত্যেকে তার নাম জানে তাইওয়ানে, ততদিনে তাইওয়ান স্বাধীন হয়েছে, এবং স্বাধীন হওয়ার পরে তাইওয়ানে তাকে একটা জাতীয়, মানে বলা যেতে পারে যেমন ভারতবর্ষের ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর, সেরকম আর কি, একজন শিল্পী। জার্মানি বলতেই বেটরোল্ড ব্রিক মনে পড়ে, সেরকম তাইওয়ান লি তিয়ান লুকে সম্মান দেয়, এবং উনি প্যারিস যান, প্যারিসে ওর পাপেট্রি দেখান। তো এই যে লি তিয়ান লুর জীবনের উত্থান, এইটার মধ্যে দিয়ে তাইওয়ানের ইতিহাসটাকে আরেকবার ফিরে দেখা হয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে এশিয়ান সিনেমার প্রথম পর্বে একটা খুব বড় জায়গা ছিল যে রিইনভেন্টিং হিস্ট্রি, ইতিহাসটাকে আবার নতুন করে দেখা। শাসকের দৃষ্টি থেকে ইতিহাস তো দেখা হয় মূলত শাসকের দৃষ্টি থেকে, যে যখন মানে ক্ষমতায় থাকে সে তার মতো করে ইতিহাস লেখে, তাই তো ইতিহাসের নিয়ম। তা ইতিহাসকে দেখার এদের এই নতুন ফিল্ম মেকার এরা চাইলেন কি, ইতিহাসকে নতুন ভাবে দেখবো। কিভাবে দেখবো? এমন একজন মানুষের জীবন দিয়ে দেখবো যার সঙ্গে সেই অর্থে ক্ষমতার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, তার জীবনের লড়াইটা, তার জীবনের অ্যাচিভমেন্ট, তার ফিলিং, তার ওপিনিয়ন, তার মতামত, সেভাবে একটা আবার ওই তাইওয়ানের মানুষগুলোকে, তাইওয়ানের টেরিটরিকে, তাইওয়ানের কলোনাইজেশন, তার স্বাধীন হওয়া, এই সব কিছুকে লি তিয়ান লুর দৃষ্টি দিয়ে দেখছে, এবং সেই দেখাটা এক ধরনের রিইনভেন্টিং হিস্ট্রি। হ্যাঁ, আমি একটা উদাহরণ জাস্ট দিয়ে এগুলো বলো। আরো অনেক ছবি পাই, যেমন ইয়েলো আর্থ, আগের যে ছবিটার উদাহরণ বলছিলাম ছানখাইকর, ইয়েলো আর্থ, যে ইয়েলো আর্থ তো তাই একভাবে নতুন করে ইতিহাসকে দেখার চেষ্টা, এবং সেই ইতিহাসটা দেখা হচ্ছে কাকে, একটা প্রত্যন্ত গ্রামের একটি একদম অশিক্ষিত তরুণীকে দিয়ে, যে চেয়েছিল যে আধুনিক হতে, এবং চীনের যে আধুনিক সংগ্রাম জাপানের বিরুদ্ধে তাতে অংশগ্রহণ করতে, সে তার গ্রামের গণ্ডি টপকাতে পেরেছিল কিনা সেটা পরিষ্কার নয়। হ্যাঁ, রেড সরগম, চাঙ্গিমোর যে ছবিটা, সেখানেও তাই, সেইভাবে রিইনভেন্টিং হিস্ট্রি। পাপেট মাস্টার, সেখানেও তাই। এই রিইনভেন্টিং হিস্ট্রি একটা বড় জায়গা। হ্যাঁ, এবং ইতিহাসটাকে একটা পার্সোনাল মেমোরি বা ইন্ডিভিজুয়াল একজন বা একদল ইন্ডিভিজুয়াল তাদের দৃষ্টি থেকে দেখা। কেউ সেই ইতিহাসটা যেভাবে
বয়ানে লিখিত আছে ক্ষমতার বয়ানে, সেরকম ভাবে নয়। সেটা একটা। দ্বিতীয় হলো, এই সমস্ত ছবিগুলোর একটা বড় জায়গা, এরা কোথা থেকে শিখেছেন? অবভিয়াসলি নিউ ওয়েভ থেকে, ফ্রেঞ্চ নিউ ওয়েভ থেকে শেখা, যে এক ধরনের পার্সোনাল কমেন্ট্রি। এবং সেটা করতে গিয়ে অনেক সময়ই ডকুমেন্টারি এবং ফিকশনের বাউন্ডারি লাইনটা চলে যাওয়া। এটা তো আমরা জানি যে অলোক গদার বহুদিন আগেই বলেছিলেন যে ডকুমেন্টারি আর ফিকশনের খুব একটা বড় কোনো বাউন্ডারি লাইন নেই। হ্যাঁ, আসলে যে কোনোটা হয়ে ওঠার ক্ষমতা রাখে। ও খুব বিখ্যাত একটা, অলোক গদারের খুব বিখ্যাত একটা জায়গা আছে, আওয়ার মিউজিক বলে একটা ছবি আছে। সেই ছবিটাতে একটা অদ্ভুত জায়গা আছে। মানে গোদার তো খুব পোয়েটিক একটা ওয়েতে কথা বলতেন, মানে তার বলেছেন তো, গোদার খুব পোয়েটিক ওয়েতে একটা কথা বলতেন। তো সেই কথাটা বলতে গিয়ে একটা জায়গায় উনি দেখাচ্ছেন যে একটা প্যালেস্টাইন এবং ইসরায়েল নিয়ে কথা বলছেন। সেটা বলতে বলতে উনি খুব অদ্ভুত একটা কথা বললেন যে প্যালেস্টাইন ইজ এ ডকুমেন্টারি, ইসরায়েল ইজ এ ফিকশন। কোনো মন্তব্য না, শুধু এইটুকুই। এবং গোদার এভাবে কথা বলতেন। কিন্তু মোদ্দা কথাটা কি হলো, যে গোদার আমাদের শিখিয়েছিলেন যে ওই বিভেদ আসলে ওই রেখাটা খুব ক্ষীণ একটা রেখা, আমি যেভাবে জিনিসটাকে ব্যবহার করব। যেমন এই পাপেট মাস্টার ছবিটা, এই ছবিটা যদি দেখা যায়, এখানে কিন্তু সত্যিই যে লোকটাকে আমরা দেখতে পেলাম সে লিথিয়ান লু, বাচ্চাটাকে নয়, বাচ্চাটা তো অবশ্যই এনঅ্যাক্টেড, কিন্তু যে বয়স্ক মানুষটাকে আমরা দেখতে পেলাম লিথিয়ান লু, তিনি নিজে এই ছবিতে অভিনয় করেছেন। আবার তার ইন্টারভিউ নিয়ে যে ডকুমেন্টারি অংশ, সেটাও চলছে একই সঙ্গে। মানে একটা ছবিতেই তিনি নিজের ভূমিকায় নিজে অভিনেতাও বটে, আবার কখনো কখনো তিনি যেভাবে একজন ডকুমেন্টারি ফিল্ম মেকার ইন্টারভিউ নেন একজন পার্সোনালিটি, ঠিক সেভাবে তার ইন্টারভিউগুলোও চলছে। অর্থাৎ অদ্ভুতভাবে একটা ডকুমেন্টারি এবং ফিকশন, এই দুটোকে খুব কাছাকাছি নিয়ে আসা, এবং দুটোকে প্রায় একটা অন্যটার সঙ্গে মিশিয়ে দেওয়া, এটাও আর একটা খুব বড় জায়গা কন্টেম্পোরারি এশিয়ান সিনেমার অনেক ক্ষেত্রে দেখা যায়, অনেক বড়, অনেকগুলো ক্ষেত্রে দেখা যায়। যেটা ফরাসি নবতরঙ্গ বলতে চেয়েছিল, তারা কিছুটা করেছিল, কিন্তু তার অনেকগুলো কাজ বাকি ছিল, যে সেটা আজকের এশিয়ান সিনেমা সেটা অনেকটাই পূরণ করছে, ডকুমেন্টারি এবং ফিকশনকে কাছাকাছি আনা। যেমন মেনল্যান্ড চায়নার ছবি, যাদের 6th জেনারেশন ফিল্ম মেকার বললাম, এই 6th জেনারেশন ফিল্ম মেকাররা, এরা যেমন একটা কাজ করেন চীনের, এখনো কাজ করেন, তারা সক্রিয়। তো এরা যেমন একটা জিনিস করেন, সেটা হলো এরা প্রায় প্রত্যেকেই জীবনের প্রথম ছবিটা করেছেন ডকুমেন্টারি। আর এরা যখন ফিকশন ফিল্ম করেন, এরা প্রত্যেকেই একটা মডেল কাজ করেন, যে একটা কোনো বিষয়ে প্রথমে এরা ডকুমেন্টারি করেন একটা, তারপর ডকুমেন্টারিটা থাকে, তারই সঙ্গে সেই বিষয়টার উপরে একটা ফিকশন ফিল্ম তৈরি করে। এরা অর্থাৎ ডকুমেন্টারি এবং ফিকশন, এই দুটোর মধ্যে বরং একটা চলাচল বা এক্সচেঞ্জ রয়েছে, তার মধ্যে কোনো আপাত বিরোধ নেই। এবং 6th জেনারেশনের যদি ইয়েটা দেখা যায়, চলচ্চিত্রের ভাষাটা দেখা যায়, তাহলে দেখা যাবে এক ধরনের ডকুমেন্টারি রিয়ালিজম তারা অনুসরণ করেন। এমনভাবে চলচ্চিত্র নির্মিত হচ্ছে, এমনভাবে তার ইমেজগুলো আসছে, অনেকটাই মনে হয় যেন এটা আমি একটা ডকুমেন্টারি দেখছি। তো এই আর একটা বড় চরিত্র। হ্যাঁ, আমি একটা ক্লাস নিচ্ছি, তারপরে হ্যাঁ।
সেই রিদমটাকে ইনট্যাক্ট রাখার চেষ্টা করে। খুব একটা এডিট করা বা একটা টেম্পো বাড়ানো বা স্পিড বাড়ানো, তার থেকে অনেক বেশি ফিল্ম মেকার ইন্টারেস্টেড এক ধরনের স্লো পেসে গল্পটা বলতে। এই এক ধরনের যে স্লো কন্টেম্পলেটিভ পেস তৈরি করা, যে স্লো কন্টেম্পলেটিভ পেস তৈরি করা গল্প বলার, তা সেইটা একটা সাউথ ইস্ট এশিয়া এবং ইস্ট এশিয়ান চলচ্চিত্রকারদের মধ্যে একটা বড় বৈশিষ্ট্য হিসেবে আমরা দেখতে পাই। যে কারণে ফিলিপাইন্সের চলচ্চিত্রকার লাভ দিয়াজের কথাটা লিখলাম, যে কারণে তাইওয়ানের আরেকজন চলচ্চিত্রকার আছেন জাইমিং লিয়াং। সাইমিং লিয়াং এর যেমন